বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনাদের জন্য নিয়ে এসছি ডাক্তারি পড়ে থাকলেও ছাত্রাবস্থাতেই গল্প লেখা শুরু করেন শার্লক হোমসের প্রকাশ বিটেন্স ক্রিসমাস অ্যানুয়াল পত্রিকায় 1887 সালে প্রথম প্রকাশিত গল্প আ স্টাডি ইন স্কারলেট। আজকের কাহিনী দি অ্যাডভেঞ্চার অব দ্য মাসগ্রেভ রিচুয়াল স্ট্র্যান্ড ম্যাগাজিনে প্রকাশিত হয় 1893 সালের মে মাসে। প্রধান চরিত্রে শার্লক হোমস, ডক্টর ওয়াটসন এবং রেজিনাল্ড মাসগ্রেভ। গল্প পাঠে দ্বীপ। শার্লক হোমসের এই চরিত্রের একটি অদ্ভুত দিক হল তার অপরিচ্ছন্নতা। আমিও যে সব ব্যাপারে খুব নিয়ম মেনে চলে তা নয়। আফগানিস্তান শার্লকের এই অভ্যেসগুলো দেখলে আর নিজেকে খুব একটা অপরিচ্ছন্ন মনে হয় না। তবে শার্লকের সবথেকে খারাপ অভ্যেস বন্ধ ঘরের ভেতরে। তবে বন্দুক না চালালেও যে বেকার স্ট্রিটে আমাদের ঘর খুব সুন্দর দেখতে ছিল তার নয়। ঘরের সর্বোচ্চ নানান ধরনের রাসায়নিক পদার্থ ছড়ানো থাকে। কিন্তু ওই বছরে এটা শীতের সন্ধে আমি আর শার্লক বেকার স্ট্রিটের ফায়ারপ্লেসের সামনে বসে আছি। আমি ঘরের অবস্থা দেখে বিরক্ত তো মুখে গজগজ করতে করতে শার্লক নিজের ঘরে গেল আর সেখান থেকে একটা বিরাট বড় টিনের বাক্স নিয়ে এসে ফায়ারপ্লেসের সামনে রাখল। আমি বাক্সের ভেতর তাকিয়ে আছি দেখে শার্লকের মুখে একটা দুষ্টু হাসি ফুটে উঠল। তুমি যদি জানতে ওয়াটসন, আমার এই বাক্সে কত এসব মামলা যেই সময়কার, তখন দোয়ার আমার এত ভালো একজন বায়োগ্রাফার ছিল না, তাই এই মামলাগুলোর কথা কেউ জানে না। সব কটারই যে শার্লক বিনের বাক্সর ভেতর থেকে একটা ছোট্ট কাঠের বাক্স বাইরে বার করে আমার সামনে ধরল। এটা সত্যিই দারুণ একটা মামলা ছিল। কাঠের বাক্স। শার্লকের মুখে আবার একটা দুষ্টু হাসি। মেক আপ ইয়োর মাইন্ড ওয়াটসন, গল্প শোনাব না ঘর পরিষ্কার করব? আচ্ছা ঠিক আছে, ঘর না হয় পরে পরিষ্কার করে নেব। সারা দিন ঘরে বসে লেখাপড়া করতাম। মাঝে মধ্যে কলেজের পুরনো বন্ধুদের মাধ্যমে আমার কাছে এক-আধজন মক্কেল আসতেন। লন্ডনে আসা। আরে, মাসগ্রেভ মানে নর্থ ইংল্যান্ডের মাসগ্রেভ পরিবারের ছেলে? হ্যাঁ, কিন্তু রেজিনাল্ডরা ডার্লিংটন ছিল। ওদের একটু দূর সম্পর্কের আত্মীয়। কলেজের পর আমাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। বাবার মারা যাবার খবরটা নিশ্চয়ই পেয়েছ। 2 বছর আগে। ওই, তারপর থেকে সম্পত্তি দেখাশোনা, তারপরে আবার ডিস্ট্রিক্টের কাজ। বুঝতেই তো পারছো ওয়াটসন, হাতে কাজ নেই, তাই এরকম একটা সুযোগ পেতে পারি শুনেই আমি লাফিয়ে উঠলাম। তুমি জানতে ওয়াটসন যে আমি কিন্তু হলস্টনের বাড়িটা এত বড় যে প্রচুর চাকর-বাকর না থাকলে ঠিক সামলানো যায় না। আমাদের এখন কাজের লোক সর্বসাকল। আমরা ভেবেছিলাম এরম একজন মানুষের বাটলারের কাজ ভালো লাগবেন না বেশি দিন, কিন্তু ওর তরফ থেকে আমরা কোনোদিন কোনো আপত্তি বা অভিযোগ শুনিনি। মেয়ে দোষ যতদিন বউ ছিল সে ঠিক ওকে সামলে রাখত, কিন্তু বউ মারা যাবার পর থেকে আমাদের একবারে হয়রানির এক শেষ। কয়েকদিন পরে দেখি তাকে ছেড়ে গেম কিপারের মেয়ে জ্যানেটকে নিয়ে পড়েছে। রেচেল এমনিতে খুব ভালো মেয়ে, কিন্তু প্রচণ্ড রাগী। কয়েকদিন হাড়িমুখ করে ঘুরে বেড়াত। আমি জেন করার পর ফস করে 1 কাপ কফি খেয়ে বসলাম। ব্যাস, ঘুমের দফা রফা। প্রায় রাত 2টা পর্যন্ত এপাশ ওপাশ করে যখন দেখলাম আর ঘুম আসবে না, তাই লাইব্রেরির গেটটা আমি দেখি লাইব্রেরির দরজা ভাঁক আর ভেতরে আলো জ্বলছে। প্রথম মনে হলো চোর। লাইব্রেরির দরজার কাছে দেওয়ালে একটা আগেকার দিনের কুড়োলি ছিল, তাই ওইটা নিয়ে ওপরে চলে এলাম। কয়েক মুহূর্ত পরে ও চেয়ার থেকে উঠল। উঠে একটা দেরাজ খুলে তার থেকে একটা কাগজ বার করল। কাগজটা টেবিলের পর পেতে কিছু একটা ভাঁজ করল। আমার বিশ্বাসে তুমি এইভাবেই সুযোগ নিচ্ছ। তুমি কালকেই হালস্টোন ছেড়ে চলে যাবে। আমি ভেবেছিলাম ও কিছু একটা বলে আমি ভেবেছিলাম হয়তো কোনো গোপন নথি বার করে দেখছে, কিন্তু কাছে গিয়ে দেখি তেমন কিছুই না। এটা হলো মাসগ্রেভ ব্রিজ। আমি কাগজপত্রগুলো আবার দিরাজে তুলে চাবি দিয়ে লাইব্রেরিতে বেরোতে যাব।
ওই দেখি ব্রান্টন দরজায় দাঁড়িয়ে আছে। শেষের তুমি আমার বাবার সময় থেকে আছে ব্রান্টন। ঠিক আছে, তুমি যখন বলছো আমি তোমায় একটু সময় দিলাম, কিন্তু 1 মাস বড় বাড়াবাড়ি নয়। ব্রান্টন আবার মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। এর পরের 2 দিন ব্রান্টনের কাজে কোনো ত্রুটি ছিল না, কিন্তু তৃতীয় দিন ব্রান্টনের জায়গা বদলে আমি ভাবলাম রেচেল হয়তো আত্মহত্যা করেছে। পুকুরে ডুবুরি নামলাম, তার দেহ পাওয়া গেল না, কিন্তু একটা অদ্ভুত জিনিস বেরোলো পুকুর থেকে। পুলিশও খুঁজে বার করতে পারেনি। তুমি আমার শেষ আশা, শার্লক। আছে, যে কাগজটা তোমার বাটলার দেখছিল মাস্কগ্রেভ রিচুয়ালের কমিতায়া, হ্যাঁ, ওটা আমার দরকার। বাক্সের ভেতরের কাগজটা শার্লক আমার দিকে এগিয়ে দিল। এই হলো সেই কাগজটা। আমি দেখি কাগজের ওপর কয়েক লাইন প্রশ্ন উত্তর আছে। হাউ ওয়াজ ইট স্টেপড? নর্থ বাই 10 and 10, ইস্ট বাই 5 and 5, সাউথ বাই 2 and 2, west by 1 and 1, and so wonder. What shall we give it for? All that is ours. Why should we give it? For the sake of the trust. এর মানে কি শার্লক? রেজিনাল্ডেমও একই প্রশ্ন ছিল। তারিখ লেখা নেই, কিন্তু বানান থেকে 17th সেঞ্চুরি বলেই মনে হয়। কিন্তু এটা তো কোনো মানেই নেই। মানে আছে, মানে আছে। আর ব্রান্টন মানে বুঝেছিল। যে রাতে তুমি ওকে ধরেছিলে লাইব্রেরিতে, ইয়েস, আমাকে দেখে সেটাও পকেটে ঢুকিয়ে ফেলল। কিন্তু তার সঙ্গে এটার সম্পর্ক কি? সেটা বুঝতে গেলে একবার তোমার বাড়ি যেতে হবে। সেদিন দুপুরে ট্রেনে আমরা হালস্টোন গেলাম। ওদের বাড়ির ছবি তো তুমি দেখেছ, এল শেপড বিল্ডিং। তার লম্বা দিকটা নতুন, ছোট দিকটা পুরনো। যে পুকুরের কথা বলেছিল রেজিনেল্ড, সেটা বাড়ি থেকে 200 গজ দূরে। আমার প্রথম দেখি মনে হচ্ছিল যে বাটলারের অন্তর্ধান কাজে লাগাতে পারে। ধাঁধাটা পড়েই আমার মনে হয়েছিল এর মধ্যে দিয়ে কিছু একটা রাস্তা বোঝানো আছে। নর্থ বাই 10 and by 10, ইস্ট বাই 5 and 5, ধাঁধার শুরু 2টো গাছ দিয়ে, একটা ওক আর একটা এলম। ওকটা খুঁজে পেতে কোনো অসুবিধেই হলো না। একটি বাড়ির সামনে বিশাল বড় পুরনো একটা ওক। ওক তো হলো, কিন্তু এলমকে? সে একটা ছিল, কিন্তু কয়েক বছর আগে বাজ পড়ে পুড়ে যায়, তারপর কেটে সাফ করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি তাকে জিজ্ঞেস করলাম, গাছটা কত উঁচু ছিল সেটা জানার কোনো উপায় নিশ্চয়ই? আমি তোমায় এক্স্যাক্ট হাইট বলে দিতে পারি। আচ্ছা, তোমার বাটলারকে কোনোদিন তোমার কাছে গাছের হাইট জানতে চেয়েছিল? আমার প্রশ্ন শুনে রেজিনেল্ড অবাকভাবে আমার দিকে তাকালো। আমার মনে হলো সূর্য ওক গাছের মাথাটা ছোবে। কবিতায় ছিল এই একটি শর্ত, তাহলে পূরণ হলো। এদিকে এলম গাছের ছায়া মানে নিশ্চয় ট্রিগোনোমেট্রি, ওয়াটসন। আমি একটা 6 ফুট লম্বা লাঠি জোগাড় করলাম, করে সেটাকে মাটিতে বসিয়ে সেটা ছায়াটা মাপলাম। ছায়া 9 ফুট লম্বা। এরপর তো সোজা। আমি যেখানে খুন্তি বসাচ্ছি তা ঠিক 2 ইঞ্চি দূরে আরও একটা খুন্তি। ব্রান্টন? হ্যাঁ, শিকারী কুকুর যখন শিকারের গন্ধ পায়, আমার অবস্থা তখন ঠিক সেই রকম। সেখান থেকে হাতে একটা কম্পাস নিয়ে বাকি রাস্তাটা খুঁজলাম। দেখে বোঝা যাচ্ছে পাথরগুলো খুবই পুরনো, কিন্তু সেগুলোকে যে সরানো হয়েছে তার কোনো চিহ্ন নিয়ে। আমি ভাবলাম আমার হয়তো ভুল হচ্ছে। পাথরের ঘোরানো শিলি দিয়ে আমরা নিচে নামলাম। অন্ধকার শেলের এক কোণে একটা পিপের ওপর রাখা ছিল একটা লণ্ঠন। আমি দেশলাই ধরিয়ে লণ্ঠনটা জ্বালিয়ে চারদিক ভালো করে দেখলাম। গহ্বরের পাথরের মেঝে দেখা যাচ্ছে, আর ঠিক মেঝের মাঝখানে যে পাথরটা তার দিকে বেরিয়ে রয়েছে একটা মোটা লোহার আংটা। আংটার সঙ্গে বাঁধা ছিল একটি গড়নার একটি চেন। চেনের বেশ অনেকটা অংশ গর্তের ভেতরে, আর ভেতরেও নিশ্ছিদ্র অন্ধকার। রেনল্ড গর্তের মধ্যে লণ্ঠনটা নামিয়ে দিতে আমরা দেখতে পেলাম সেটা আসলে একটা বাক্স। কিন্তু বাক্সের থেকেও অনেক বেশি জরুরি ছিল বাক্সের পাশে যেটা পাওয়া গেল, একটি পুরুষ মানুষের মৃতদেহ, পরনে কালো পোশাক। কিন্তু তার লাশ খুঁজে পাওয়া গেলেও আরও 2টি রহস্যের সমাধান তখনও হয়নি। 2টি রহস্য কি কি? প্রথমত, এত ইলাবোরেটভাবে প্ল্যান করে প্রুলটা খরচ করার পর ব্রান্টন তার প্রেমিকাকে সঙ্গে না নিয়ে নিজে একা পালিয়ে যাবার চেষ্টা করতে গেল কেন? আর দ্বিতীয়ত, রেচেলের কি হলো? সে কি কোথাও পালিয়ে গেল, নাকি অন্য কিছু ঘটল?
ব্রান্টনের জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি করতাম সেটাই ভাববার চেষ্টা করলাম। ও ধাঁধার মানে বার করে ফেলেছিল, ঘটাও খুঁজে বার করে ফেলেছিল। রেচেল, হ্যাঁ রেচেল। মেয়েটাকে সত্যি ভালোবেসেছিল ওয়াটসন, তাই ব্রান্টন তাকে প্রত্যাখ্যান করে থাকলেও মিষ্টি কথায় তাকে ভুলিয়ে দেওয়া ওর পক্ষে খুব সহজ। আমায় যে দুজন কনস্টেবল সাহায্য করেছিলেন তাদের বিশাল চেহারা। ব্রান্টন বা রেচেল কারোরই গায়ে প্রচণ্ড জোর ছিল বলে আমার মনে হয় না। ওরা নিশ্চয় পাথরটা একটু একটু করে তুলে ফাঁকের মধ্যে এই কাঠের টুকরোগুলো গুঁজেছিল, আর এইভাবে একটা মানুষ গুলে যাওয়ার মতো ফাঁক করেছিল। রেচেল ব্রান্টনকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল, কিন্তু ব্রান্টনের কাছে সে ছিল শুধুই সাময়িক একটা পাস টাইম। রেচেল কি সত্যি সত্যি? ভেবে দেখো ওয়াটসন, ওখান থেকে তুমি যতই চিৎকার করো কেউ শুনতে পাবেন না। আচ্ছা, কিন্তু এটা তো অ্যাক্সিডেন্ট হতে পারে হয়তো। এই প্রশ্নের উত্তর পেতে আরেকটু সময় লাগল। লাশ বের করে নিয়ে যাবার পর রেনাল্ড বসে বাক্সের ভেতরে যে কয়েনগুলো পাওয়া গেল সেগুলো পরীক্ষা করতে লাগল। হ্যাঁ, ক্ষয়ে গেছে, কিন্তু এই দেখুন না, এখনও পড়া যাচ্ছে। কারলাস দি গ্রাতিয়া, মানে চার্লস বাই দ্য গ্রেস অফ গড। ওই বাঘটা কোথায়? বাঘ? কোন বাঘ? উফ, পুকুর থেকে যে বেরোলো কাপড়ের ব্যাগ। চার্লস ওয়ানের রাজত্বকালে ইংল্যান্ডে সিভিল ওয়ার হয়েছিল। ওয়াটসন, তুই জানো নিশ্চয়। রাজার বিরুদ্ধে অলিভার ক্রমওয়েল এবং তার সমর্থক, যাদের বলা হতো রাউন্ডহেড। অন্যদিকে রাজার সমর্থক যারা রাজকীয় পোশাক পরতেন তাদের বলা হতো ক্যাভেলিয়ার্স। শেষে ক্রমওয়েলের নিউ মডেল আর্মির কাছে চার্লস হেরে যান এবং তার গরদান গেল। চার্লসের মৃত্যুর পরেও কয়েক মাস রাজপরিবার ইংল্যান্ডেই ছিল। দেশ ছেড়ে তারা ফ্রান্সে পালিয়ে যায়। আচ্ছা, বুঝেছি, কিন্তু জিনিসটা কি? ওই দমড়ানো মচড়ানো ধাতুর যে টুকরোগুলো, সেগুলো কোনো সাধারণ ধাতু নয়, সোনার তৈরি মুকুটের অংশ। আর বাক্সের ওপরে যে ধাতুর প্লেটটা রয়েছে তার ওপরে লেখা ছিল চার্লস দ্য সেকেন্ড। মনে হয় দ্বিতীয় চার্লসের আমলে এই মুকুটটা তৈরি করা হয়েছিল। তার মৃত্যুর পরে তার মুকুটের যে কি হয় তা কে জানে না। এতদিন ভাবা হতো তা হয়তো পার্লামেন্টে বিক্রি করে দিয়েছে। এতক্ষণ গল্পটা শুনতে ভালো লাগলে প্লিজ একটা সুন্দর দেখে কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন। থ্যাংক ইউ। তাই জন্য ওই লাইন দুটো হুশ বাসেট হিজ কাইন্দ হুশাল হ্যাভিট হিয়া উইল কাম কারেক্ট ওয়াটসন, হিজ গন মানে চার্লস দ্য ফার্স্ট। এইবার তুমি এমন একটা প্রশ্ন করেছ ওয়াটসন, যার কোনো স্পষ্ট উত্তর আমার কাছে নেই। চার্লস দ্য সেকেন্ড যতদিনে ওটা নিজেদের কাছে রাখতে বেচারা রেজিনাল্ডকে অনেক যক্কি পোহাতে হয়েছে। আর রেচেল? আমার ধারণা সে বলের দিনই পালিয়েছিল। সানডে সাসপেন্সে আজ শুনলেন শার্লক হোমসের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অব দ্য মাসগ্রেভ রিচুয়াল। মূল রচনা স্যার আর্থার কোনান ডয়েল। শার্লক হোমসের চরিত্রে মিড, রেজিনাল্ড মাসগ্রেভের চরিত্রে সমক, বাটলার ব্রান্টনের চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি, অগ্নি। রেচেল আজন্তিকা গল্পের অনুবাদ, রেডিও রূপান্তর, গল্প পাঠে রেজিনাল্ড মাসগ্রেভের বাবা ডক্টর ওয়াটসনের ভূমিকায় শব্দগ্রহণে।